ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগ হকিতে অঘোষিত ফাইনালে আবাহনীর বিপক্ষে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত খেলায় ৩-২ ব্যবধানের লিড ধরে রেখেছে সাদা কালোরা। তবে দুই দলের উত্তেজনায় নির্ধারিত সময়ের খেলা শেষ হতে এখনো বিলম্ব হচ্ছে। প্রথম কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ৩ মিনিটে চমৎকার এক গোলে ধানমন্ডি ক্লাবটিকে লিড এনে দেন আফফান ইউসুফ। দ্বিতীয় কোয়ার্টারেও বজায় থাকে আবাহনীর সাফল্য। পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন পুস্কর খিসামিমো। তবে তৃতীয় কোয়ার্টারে শুধুমাত্রই মোহামেডানের গল্প। শুরুতেই রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ফয়সাল বিল শারির দুর্দান্ত এক গোলে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে মোহামেডানের শিবিরে। এরপরই পাল্টে যায় খেলার রূপ। এরপর আরও একবার মোহামেডানকে আনন্দের জোয়ারে ভাসান সেই সারি। সমতায় ফেরে মোহামেডান। এর ঠিক 2 মিনিট পরেই নিজের হ্যাট্রিক সহ সাদা কালোদের 3-2 গোলে লিড এনে দেন সারি। ম্যাচ নিয়ে তো অনেক কথা আছে, তবে এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ মানেই কোনো না কোনো সমস্যা মাঠে সেটা হয়। মাঠে যদিও আমাদের সহকর্মী আছেন, তবে তার আগে স্টুডিওতে আজকে আমরা একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি ম্যাচ নিয়ে কথা বলার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। মামুন ভাই, কেমন আছেন? প্লিজ বসবেন। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্লিজ। ম্যাচের উত্তেজনা তো একেবারে অন্যরকম স্বাভাবিকভাবে থাকে এবং এই ম্যাচেও সেরকমটা আমরা দেখছি। আমরা কথা বলবো নিশ্চয়ই মাঠে, তবে তার আগে আপনি দেখছিলাম যে অফিসে এসেও খেলা দেখছিলেন, আসলে কি অবস্থা? হ্যাঁ, আসলে আজকে এটা একটা অঘোষিত ফাইনাল ছিল, যে জিতবে সেই আসলে চ্যাম্পিয়নশিপে যাবে। তো মোহামেডানের শুরুটা ভালো হয়নি, আমি বলবো 2 গোলে পিছিয়ে ছিল। তারা সেকেন্ড কোয়ার্টার শেষ করেছে 2 গোলে পিছিয়ে, এবং থার্ড কোয়ার্টারে তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে। তো আমি বলবো এটা একটা দারুণ সূচনা মোহামেডানের জন্য, এবং তারা লিডিং করছে। তো আশা করছি যে এখনও খেলা বন্ধ আছে, হয়তো শুরু হলে আবার কি হয় জানি না আমি, তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি খেলাটা শুরু হবে। লড়াইটা কেমন সব মিলে শুরু থেকে কেমন উপভোগ করলেন? আসলে এই আমার দেখা, আমি গত 25 বছর ধরে কোচিং করছি বিভিন্ন ক্লাবে। তো আমার দেখা সবচেয়ে জমজমাট লিগ এটা। আসলে আনপ্রেডিক্টেবল ছিল, কেউ কখনোই বোঝা যায়নি যে কোন টিম চ্যাম্পিয়ন হবে। তো 3টা টিম, টপ টিম যেটা মোহামেডান, আবাহনী এবং মেরিনার্স, তারা সবসময় খুব কাছাকাছি ছিল রেসে। তো আজকে যেমন দেন, আজকে শেষ ম্যাচ, সেখানেও কিন্তু আমরা বলতে পারছি না যে কে চ্যাম্পিয়ন হচ্ছে। তার মানে এ ধরনের একটা জমজমাট লিগ এবং প্রতিদ্বন্দ্ব, এবং সবচেয়ে পজিটিভ যেটা আমার কাছে মনে হয়েছে যে আজকে কিন্তু মাঠে প্রচুর দর্শক ছিল। হকি মাঠে এই ধরনের দর্শক আসলে অনেক দিন থেকে দেখা যায়নি। অন দ্যাট নোট, আপনি মাঠের কথা যেহেতু বলছেন, মাঠে আমাদের সহকর্মী মেহেদি রিয়ান আছেন। আমরা সর্বশেষ সেখানকার আপডেট যদি জানতে পারি রিয়ানের কাছ থেকে। রিয়ান, হাই ভোল্টেজ ম্যাচ, এটা নিয়ে আগে থেকেই অনেকটা ধারণা করা হয়েছিল যে এই ধরনের সমস্যা হতে পারে, একটু অমীমাংসিত অবস্থায় কিছু সময়ক্ষেপণ হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে কি আছে বলবেন? অসংখ্য ধন্যবাদ রঞ্জন। এই মুহূর্তে আমরা শুরু থেকে যে খেলাটা আমরা দেখছিলাম, সেটা কিন্তু অনেক জমজমাট একটা লড়াই হচ্ছিল। প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে আবাহনী লিডে যায়। থার্ড কোয়ার্টারে কিন্তু পুরোটাই কিন্তু যে গল্পটা থাকে সেটা পুরোটাই থাকে হচ্ছে মোহামেডানের। তারা কিন্তু 3 গোলের লিডও নিয়ে নেয়, এবং সেই সাথে কিন্তু শারীর হ্যাট্রিকের পাশাপাশি তারা কিন্তু লিডে যায়। কিন্তু হঠাৎই একটা পেনাল্টি, আবাহনীর একটা পেনাল্টি কর্নারের পর থেকেই কিন্তু একটা ঝামেলা শুরু হয়। সেখানে মোহামেডানের প্লেয়াররা হঠাৎ করেই কিন্তু তারা মাঠ ত্যাগ করেন, এবং সেখানে রেফারি অনেকক্ষণ যাবতই তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, ডিসকাশন করার চেষ্টা করছিল। এরপর লম্বা ডিসকাশনের পর হঠাৎ করেই কিন্তু এখানে রেফারি বাঁশি বাজিয়ে সিদ্ধান্ত দেওয়া হয় যে আবাহনী জয়লাভ করেছে। কিন্তু আমি তো আশেপাশে যদি আপনাদের দেখা, ওইখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মোহামেডানের প্লেয়াররা ওইখানে এসে তারা তাদের যে কথাগুলো আছে বা যে কাজটা আছে সেটা কিন্তু তারা করার চেষ্টা করছে। এবং পাশাপাশি গ্যালারিতে যে দর্শকরা আছে, যারা মোহামেডানের সমর্থক আছে, তারা কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছেন আবাহনীর উপর। এবং সেই সাথে যেহেতু আবাহনীকে জিতিয়ে দেওয়া হয়েছে, তো মেরিনার্স এবং আবাহনীর সমান পয়েন্ট যেহেতু, তো সেই সাথে এটা বলা যায় যে আবাহনীর সাপোর্টাররা যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিভাবে কি হবে বা কিভাবে কি হবে। আমরা একটু লাইভে একটু আপনাদের বলতে চাই যে একটু ঝামেলা যার সাথে সমস্যা হয়েছিল। আসলে গ্যাঞ্জামটা ওইখানে হয়েছে, এখন আমি জানি না কি নিয়ে হয়েছে। আমার তো এইখানে হকিটা রাইকে আমি শুধু তাদের সেভ করতে গেছি, বাঁচাইতে গেছি যে আসলে কাহিনীটা কি বা এটা কি হয়েছে। তো ওইখানে হয়তো বা কারো ভিড়ের মধ্যে হকি লাইগা আমার মাথাটা ফাইটে গেছে। এটা আসলে কেউ আমাকে ইন্টেনশনালি মারে নাই। আবার ওনারা রেড কার্ড দিয়েছে। মালা পরে আছি কারণ আমাদের আপনি স্কোরবোর্ড দেখেন 3-2, ঠিক আছে। এখন হ্যাঁ, এটা এখন ভাই আর ভাই একটু আগে আসেন না, আগে আসেন প্লেয়ার। প্রিন্স ভাই ডাক দে ভাই আপনারা
আগাই ছিলেন, এরপরেও কেন খেলতে চাইলেন না ম্যাচ? আসলে ব্যাপারটা আমাদের সাথে ফেয়ার ডিসিশন দেওয়া হয় না। এই জায়গায় যে ডিসিশন দেওয়া হয়েছে প্রত্যেকটাই অফিসিয়ালি ভাবে ডিসিশন দেওয়া হয়েছে, আমরা এই ডিসিশন মানি না। কারণ গ্যাঞ্জাম যে স্টার্ট করছে ওদের কোনো কার্ড দেওয়া হয় না, কার্ড আমাদেরই দেওয়া হয়েছে। এই লিগের শুরু থেকে আমাদেরই দেওয়া হচ্ছে। এর কারণটা কি আমরা ফেডারেশনের কাছে জানতে চাই, আমরা প্রশ্নবিদ্ধ ফেডারেশনের কাছে কেন আমাদের বারবার এরকম ডিসিশনের প্রশ্নবিদ্ধ করবে। আসলে বন্ধুরা আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম যে কি কারণে এই ঝামেলাটা হয়েছিল বা কি কারণেই বা মোহামেডান খেলা ছেড়ে মাঠের বাইরে চলে গিয়েছিল। বন্ধুরা এই এখন পর্যন্ত শিরোপা কি হচ্ছে না হচ্ছে এটা এখন তো জানতে হলে আরেকটু কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। একদমই রিয়ান, অসংখ্য ধন্যবাদ এই পরিস্থিতি আসলে সরাসরি দেখানোর জন্য কিংবা জানানোর জন্য। মামুন ভাই দেখছিলাম আমরা একেবারে মাথা ফাটাফাটি অবস্থা, যদিও বলছেন যে সেরকম ইন্টেনশনালি কিছু হয়নি। এই যে ম্যাচ অফিসিয়াল যারা আছে তাদের কথা না শোনা, এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে বারবার ম্যাচ বন্ধ হয়ে যাবে, এটা তো নতুন নয় আসলে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আম্পায়ারিং এর মান বরাবরই খুব নিম্নমানের ছিল। আর এই হকি আম্পায়ারিং এর সবচেয়ে বেশি যেটা একটা আম্পায়ারের পার্সোনালিটি তাকে খুব ইম্প্যাক্ট করে, তার মাঠের কন্ট্রোলটাকে। আমার কাছে মনে হয়েছে আম্পায়ারিং খুব নিম্নমানের। আম্পায়াররা তাদের ডিসিশনকে স্টেবল করানো পারছে না, কারণ তারা খুবই মানে ইনডিসিশনে ভুগছে। তো এই কারণে মনে হয় আমার কাছে যেটা মনে হলো যে মোহামেডান আবাহনীকে জয়ী করা হয়েছে, এখানে দুটো কারণ হতে পারে। অ্যাজ পার বাই লজ আপনি যদি মাঠে 10 মিনিট রিফিউজ টু প্লে করেন, যে আপনি খেলার সময় আম্পায়ার একটা টাইম দেয় যে 10 মিনিটের মধ্যে তোমাকে মাঠে আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু তাদেরকে যে যারা আসবে না তাদেরকে কিন্তু মানে লুজার হিসাবে ডিক্লেয়ার করে। আমি জানি না এখানে কি হচ্ছে। আর যেটা বললেন যে মাঠে আসলে খেলোয়াড়দের এত সুন্দর এত বড় একটা খেলা হচ্ছে, এত সুন্দর হচ্ছে, প্লেয়ারদের আরও বেশি ধৈর্যশীল এবং আমার মনে হয় পেশেন্স নিয়ে খেলা উচিত। স্পোর্টিং হ্যাঁ, টিম যেটা টিম স্পোর্ট বা স্পোর্টসম্যানশিপ সেটাকে আমি খুবই বেশি মনে হয় এখানে মিস করছি। এই কারণে হয়তো খেলাটা বারবার ব্যাঘত হচ্ছে এবং সবাই এখানে উত্তেজিত হচ্ছে। এটা মামুন ভাই আপনি বলছিলেন যে এবারে আপনার দেখা বেস্ট লিগ। 1995 সালে আমরা জানি রফিকুল ইসলামের যে 40 গোলের যে রেকর্ড সেটা এবারে হচ্ছে ভাঙার একটা সুযোগ ছিল সবুজের সামনে, তবে সে এক গোল পিছিয়ে থাকার কারণে এটা কমপ্লিট হলো না। বাট এই যে কম্পিটিশন বা সবুজকে ইন্ডিভিজুয়ালি কেমন দেখলেন সেটা জানতে চাই। প্লাস এই যে একটা কম্পিটিশন বা হকি খেলোয়াড়দের যে এই একটা রেকর্ড ভাঙার যে ব্যাপার, এই যে একটা উত্থান, এটা কেমন দেখছেন? আসলে আমি যেটা বলবো দুর্দান্ত। আমি গত বছরও মেইনার্সে কোচ ছিলাম, সবুজ আমার আন্ডারেই খেলেছিল। তো সবুজকে আমি কিন্তু অন্যভাবে, সবুজ কিন্তু বেসিক্যালি ডিফেন্ডেড প্লেয়ার। আচ্ছা, অ্যাজ এ ডিফেন্সের প্লেয়ার কিন্তু ম্যাক্সিমাম স্কোর করার সুযোগ কম থাকে। তো আমি একটা স্ট্র্যাটেজি করেছিলাম যে সবুজকে আমি ফ্রিডম দিব। আপনি জানেন যে এখন টোটাল হকিতে কোনো পজিশনাল প্লে হয় না, সবাই সব পজিশনেই খেলে। তো আমি সবুজকে বলেছিলাম যে তুমি ফ্রিডম খেলো, কারণ ওর স্কিল আছে, ওর মেধা আছে এবং সে খুবই একজন ডাইনামিক প্লেয়ার। তো গত লিগে কিন্তু সে অলমোস্ট 34 বা 32 গোল করেছিল। তো এইবারও কিন্তু আমি তাকে বলেছিলাম যে তুমি ফ্রিডম খেলো, তোমার যেটা ভালো মনে হয় তোমার স্কোরিং থেকে শুরু করে। তো সে ভালো করেছে। তবে আমরা আশা করেছিলাম যে রফিকুল ইসলাম কামাল, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা যখন একসাথে খেলতাম, সে উষায় খেলতাম, আমি আবাহনীতে খেলতাম। তো সে দুর্দান্ত প্লেয়ার ছিল, কোনো সন্দেহ নাই। তার রেকর্ডটা এখনও ভাঙেনি। আমি তাকে আসলে আবারও কংগ্রেচুলেট জানাই এবং সবুজকেও আশা করবো যে নেক্সট টাইম সে আবার চেষ্টা করবে। তবে এই যে কম্পিটিশন, এটা হয় কি খেলার মানটাকে বৃদ্ধি করে, খেলাটাকে উৎকর্ষটাকে বাড়ায় এবং এটা দর্শকদের কাছে আরও মানে আগ্রহ সৃষ্টি করে। আপনি দেখলেন যে হকি মাঠে আসছে, সবাই জানে, মিডিয়াতে আসছে, এটা একটা পজিটিভ সাইড আমি মনে করি। মামুন ভাই, যে কামাল ভাই ছিলেন, আপনারা ছিলেন, হকির তো একটা লেগেসি মোটামুটি আছে বাংলাদেশে বা ভালো এক সময় ছিল। এই ক্লাব কাপ হকির কথা আপনি বলছিলেন যে সর্বসাকুল্যে লিগ বলতে তো এগুলো এবং ভালো মানের লিগ, এটা সেই জাতীয় লিগ যখন মাঠে গড়ায় তখন আসলে এই ধরনের মিসম্যানেজমেন্ট বলেন কিংবা এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে এটা তো উপভোগ্য একটা ম্যাচ হওয়ার কথা দিন শেষে। সেই জায়গায় যদি সমস্যাগুলো হয়, এখানে আসলে সমাধানের উপায় কি? এটা ফেডারেশন চেষ্টা করেছে তারা ফরেন আম্পায়ার এনে খেলাগুলো কন্ট্রোল করার জন্য। তবে আমি যেটা বললাম আপনাকে, আম্পায়ারিং মানটা আমাদের লেভেলে ছিল না। আপনি শ্রীলঙ্কা বা ওমান, এদের আসলে আমার মনে হয়নি যে আমাদের চেয়ে বেটার এরা। যেমন আমাদের দুজন আম্পায়ার আছে ইন্টারন্যাশনাল আম্পায়ার, একজন জানেন যে শাহবাজ আলী এবং সেলিম লাকি। তারা কিন্তু এফআইএইচ এর এডিট প্যানেলে কাজ করে এবং ভালো ভালো টুর্নামেন্ট করে। তো তাদেরকে আমরা ট্রাস্ট করে পারি না। তার চেয়ে লো ক্যাটাগরি আম্পায়ার এনে আমরা চেষ্টা করছি যে এটা কন্ট্রোল করা, এটা সম্ভব হয়নি। আলটিমেটলি এটাই হয়েছে। তো আমার মনে হয় যে আমি ফেডারেশন অনুরোধ করব যে নেক্সট টাইম যেন আরও ভালো মানের, যারা হকি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেমন যারা 10-এর মধ্যে আছে, তাদেরকে আনা যায়। তাহলে হয় কি একটা, তবে এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল গেম। কি গেম? আম্পায়ারকে কিন্তু মাঠে হোল অথরিটি থাকে 60 মিনিটসে তাকে ফুল গেম কন্ট্রোল করার, এবং এটা কন্ট্রোল করার বিভিন্ন এলিমেন্টস আছে।
আপনি কার্ড দিতে পারেন, আপনি ভার্বালি বলতে পারেন, আপনি এটা কিন্তু হোল অথরিটি আম্পায়ার, তারা এটা পারেনি, এটা ব্যর্থতা আম্পায়ারের আমি মনে করি। হকির ভবিষ্যৎ সত্যি কথা বলতে যদি সাবেক অধিনায়ক কিংবা কোচ হিসেবে কি দেখেন এখান থেকে আরো কয়েক বছর পর? হকির ভবিষ্যৎ সবসময় ভালো ছিল, আমরা যখন খেলতাম তখনও ছিলাম। এটা আমরা কখনোই পুঁজি করতে পারিনি সাংগঠনিকভাবে। আমরা বিভিন্ন সময় হকিকে উজ্জীবিত করার চেষ্টা করেছি, কিন্তু সাংগঠনিকভাবে আমরা বারবার পিছিয়ে গিয়েছি। এটা সাংগঠনিকভাবে বলবো যে সারা বছর হকি না করা, ডোমেস্টিক হকিটাকে একটা স্ট্রাকচার না দেওয়া, ডোমেস্টিক হকিটাকে আরও বেশি ট্যালেন্ট আইডেন্টিফিকেশন না করা, এইগুলো কারণ। আপনি আমাদের এই বছর লিগ হচ্ছে 27 মাস পর, আপনি চিন্তা করতে পারেন। তো 27 মাস পর যখন লিগ হয় স্বাভাবিকভাবে কিছু প্লেয়ার হারায় যায়। অর্থকড়ি নাকি প্রফেশনালিজম, কোনটার অভাব আসলে? এটা হলো প্রফেশনালিজম। আপনি মামুন ভাই, আপনার কাছে কি মনে হয় যে ব্র্যান্ডিংও একটা বিষয়, যে প্রপার ব্র্যান্ডিং হচ্ছে না, এটা নিয়ে কতটুকু কাজ করা উচিত? যারা ফেডারেশনে কাজ করছেন তাদেরকে আরো প্রফেশনালি কাজ করতে হবে। এখানে আমার মনে হয় 24 আওয়ার্স টাইম দেওয়ার বিষয়। আপনি ব্যবসা করেন যাই করেন, আপনি সন্ধ্যার সময় গিয়ে ফেডারেশনে বসে চা বিস্কুট খেলেন, একটা কাজ করলেন, ইটস নট লাইক দ্যাট। ডেডিকেটেড এখানে সবাই দেখেন, ক্রিকেট ফুটবল সবাই কিন্তু ওভাবে কাজ করছে। তো আমার মনে হয় এখানে প্রফেশনাল লোকজনকে ইনভলভ করা উচিত। এমন না যে হকি খেলছে তারাই করবে, কিন্তু এখানে চিন্তা ভাবনাগুলো আরো প্রফেশনাল হওয়া উচিত। আমরা একেবারে শেষের দিকে, মানে কিছুটা অমীমাংসিত এখনো রয়ে গেছে, যদি বলা হচ্ছে আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে, আবার মোহামেডান সেলিব্রেট করছে, আমরা তো 3-2 গোলে এগিয়ে। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে আজকের পরে ক্যালকুলেশন কোন দিকে যেতে পারে? এখন ডিপেন্ড করছে যে যদি আম্পায়ার মাঠে রিফিউজ টু প্লের জন্য কোনো টিমকে ডিক্লেয়ার ঘোষণা করে, দ্যাটস অল, ফিনিশ। এটার কোনো সুযোগ নাই, কারণ আম্পায়ারই এটা অথরিটি। যেটা বললাম আপনাকে, অ্যাজ পার বাই লস, যদি কোনো টিম রিফিউজ করে 10 মিনিটের মধ্যে যদি মাঠে না আসে, তাহলে কিন্তু আম্পায়ার এটাকে শেষ করে দিতে পারে এবং এটা ডিসিশন ফাইনাল, এটা নিয়ে কোনো আপিল করার সুযোগ নাই। তাহলে হয়তো আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা অবশ্যই আবাহনীকে কংগ্রাচুলেশন। আমরা একেবারে শেষের দিকে আমরা শেষ করব, তরুণ কোনো খেলোয়াড়ের কথা যদি বলতে চান যারা এবারের লিগেও ভালো করলো? হ্যাঁ, এবারের লিগে আমার দেখা অনেকগুলো, আমি জানেন আমি লাস্ট 21-এর চিফ কোচ ছিলাম, তখন আমার দেখা অনেকগুলো ছেলে ভালো খেলেছে। যেমন আমি মেরিনার্সে বলবো যে মেরিনার্সে আপনার সাদাব, প্রীতম, ছেলেগুলো আবেদ, প্রিন্স, মোহামেডানের সৈকত, আবাহনীতে রকি, যেমন রকি ভালো খেলেছে। তো অনেকগুলো প্লেয়ার খেলে, এই ছেলেগুলো কিন্তু ফিউচার। এদেরকে যদি এখন থেকে আমার মনে হয় একটু পরিচর্যা করা হয়, সময় দেওয়া হয়, এরা বাংলাদেশকে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট দেবে। বাংলাদেশ এগিয়ে যাক হকিতেও, সেই প্রত্যাশা থাকবে। এই ম্যাচটা ঠিকভাবে মীমাংসিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং যমুনা টিভিকেও ধন্যবাদ। লিস্টে ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং নাসুম আহমেদের, মাত্র 22 রান খরচায় 5 উইকেট নিয়ে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ব্রাদার্সকে হারানোর ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। ডিপিএল এর অপর 2 ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুরে একটা সিজদা দেবেন টাইগার স্পিনার নাসুম আহমেদ, সঠিক দিকটা দেখিয়ে দিলেন সতীর্থ কামরুল ইসলাম রাব্বি। বল হাতে নাসুমের এদিন দিক ভুল হয়নি মোটেও, উল্টো প্রতিপক্ষের 5 জন ব্যাটারকে দেখিয়েছেন প্যাভিলিয়নের পথ। লিস্ট ক্রিকেটে ক্যারিয়ার সেরা পারফরমেন্স বাঁহাতি এই স্পিনারের। দীর্ঘদিন পর ছন্দে ফিরে 10 ওভারে 2 মেইডেন আর মাত্র 22 রান খরচায় তুলেছেন 5 উইকেট। লাল সবুজের জার্সিতে কিছুদিন আগেও সাদা বলে হয়ে উঠেছিলেন অটোমেটিক চয়েস। সবশেষ মাঠে নেমেছিলেন গেল বছর নভেম্বরে ভারত বিশ্বকাপে। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর জড়িয়েছিলেন কোচ হাথুরু সিং এর সঙ্গে ড্রেসিং রুম বিতর্কে। এরপর আর ফেরা হয়নি জাতীয় দলের জার্সিতে। তবে মিরপুরে এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের হয়ে বল হাতেই জবাবটা দিলেন নাসুম। আসরে এখন পর্যন্ত শিকার করেছেন 18 উইকেট। অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, 1-2টা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল, এরপর ওই যে বোলিংয়ের লিস্টটাও যখন দেখতাম একদম তোলা নিতে আসে, তো মানে অনেক বেশি খিদাই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করব। বল হাতে এদিন মেহেদি মিরাজও পেয়েছেন 3 উইকেট। একই ম্যাচে ভিন্নধর্মী বোলিং অ্যাকশনে নজর কেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও, যদিও পাননি উইকেটের দেখা। আগে ব্যাট করা ব্রাদার্স গুটিয়ে যায় মাত্র 135 রানে। নাসুম মিরাজদের স্পিন ভেলকির পর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। 71 বলে 92 রানের ইনিংসে ওপেনিংয়ে নেমে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল। দল ওয়াইজ আমরা বলবো আমরা খুব ভালো পারফরমেন্স করছি মোহামেডান টিম, কারণ আমরা প্রথমের দিকে আমরা আমাদের কিছু প্লেয়ারকে আমরা মিস করছি, যেমন রিয়াদ ভাই, মিরাজ, এরা কেউ ছিল না। 5টা খেলা বাকি আছে সুপার লিগে, যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপ জন্য যেতে পারবো।
দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ। ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ১৮০ রানে থামে সিটির ইনিংস। জবাবে আনিসুল ইসলামের ৬১ আর হাবিবুর রহমানের সেঞ্চুরিতে সহজ জয় পায় গাজী গ্রুপ। অন্যদিকে রূপগঞ্জের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে পারটেক্স। সাভারে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। জবাবে ৭ বল হাতে রেখেই জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগে বার্সেলোনাকে ৩২,০০০ ইউরো জরিমানা করল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পিএসজির উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ করেছে বার্সা সমর্থকরা। এছাড়া গ্যালারিতে উদযাপনের সময় আগুন জ্বালানো এবং পিএসজির হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসের ক্ষতি সাধনের দায়েও এই জরিমানা করা হয় কাতালানদের। জরিমানা ছাড়াও বার্সাকে উয়েফার পরবর্তী এক ম্যাচে নিজেদের সমর্থক ছাড়াই খেলতে হবে। ওই ম্যাচে তাদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। এসব কারণে উয়েফার জরিমানার মুখে পড়েছে বার্সা। তাদের গুনতে হবে প্রায় ৩৭,৪৪,০০০ টাকা ও ৩২,০০০ ইউরো। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।